আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 17। আজকে আমরা যে পয়েন্টটা, হ্যাঁ বলো কিছু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যদি আমরা ইচ্ছা করি স্যার, আমরা একটার ক্লাসে সি সেকশনের সঙ্গে যুক্ত হতে পারি স্যার, মানে এখন ক্লাসটা এটা তোমাদের ইচ্ছা। মানে এই মাঝখানে মানে ওই 12:50 পর মানে একটা থেকে আমাদেরও মাঝখানে 2টা পিরিয়ড ফাঁকা, যদি মানে সেরকম যদি সমস্যা কারণ না হয় তাহলে আমরা যুক্ত হতে পারি স্যার ওই ক্লাসের সঙ্গে। আহ, এটা তোমাদের ইচ্ছা, যদি তোমরা চাও, তোমাদের যদি মনে করো যে এটাতে ভালো হবে তাহলে হতে পারো। মানে ভালো হবে বলতে আমাদেরও 2 ক্লাস আর মানে মানে পিরিয়ড আর ব্রেক আমাদেরও নিতে হচ্ছে জি না স্যার, আমাদের। আমাদেরও ভালো হয় স্যার, তাহলে একবারে শেষ হয়ে যায় স্যার, একটা সময় যদি ক্লাসটা দিতে পারেন। আচ্ছা ঠিক একটার আছে, সময় তো সি তোমাদের যুক্ত সেকশনের হও, তো হয় সমস্যা স্যার। নেই, অসুবিধা নেই, ঠিক আছে। স্যার তাহলে তার তাহলে টাইম- সামনের দিন থেকে আমরা এই আজকের দিনের জন্য স্যার উইটনেসদের তাহলে একটা সময় আমরা সি সেকশনের সঙ্গে তাহলে ওদের লিংকে যোগ করবো স্যার তাহলে। হ্যাঁ, ওদের লিঙ্কে যোগ করতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবা আর কি, ওদের লিঙ্কে আম- যুক্ত, ঠিক আছে। আমাদের তো একটা পর্যন্ত ল্যাব থাকে। একটার সময় তো শুরু হবে, একটার পর থেকেই শুরু হবে। হ্যাঁ, একটার পরে আমাদেরও একটা পর্যন্ত ক্লাস আছে, একটার পরে আমরাও ফ্রি। ঠিক আছে, তাহলে একটার থেকে নেক্সট উইকে আমরা শুরু করবো না, ঠিক আছে। আজকে জি তো আর কিছু করার নাই, আজকেরটা তো আজকে থেকে শুরু হ্যাঁ হবে। জি স্যার, তা তো আজকেটা অবশ্যই। জি স্যার। আচ্ছা, আজকে খেয়াল করো, আজকে আমরা যে টপিকসগুলো কভার করব, সেই টপিকসগুলোর মধ্যে প্রথম টপিকস হবে হচ্ছে কি সুইচিং অফ এ ক্যাপাসিটর ব্যাংক। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে সুইচিং অফ অ্যান আনলোডেড ট্রান্সফর্মার, অর্থাৎ আনলোডেড ট্রান্সফর্মার বলতে আমরা আমরা বুঝতেছিলাম যে এটা একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। সো পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে যখন আমরা সুইচিং করি, অর্থাৎ এখানে আমাদের নো লোড ট্রান্সফর্মারে যখন সুইচিং করা হতো, তখন যেটা হতো যে তার আউটপুটে বা সেকেন্ডারিতে কোনো লোড না থাকার কারণে সেকেন্ডারি কারেন্ট জিরো, বাট প্রাইমারি সাইডে একটা স্মল অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, যে কারেন্টটাকে আমরা বলি নো লোড ম্যাগনেটাইজিং কারেন্ট। এই কারেন্টের ম্যাগনিটিউডটা খুবই স্মল কম্পেয়ার টু ফর কারেন্ট। যদি ফর কারেন্টের সাথে এটাকে কম্পেয়ার করো তাহলে এই কারেন্টের ম্যাগনিটিউডটা খুবই স্মল, এটা এবং আমরা দেখছিলাম যে এটা অ্যাপ্রক্সিমেটলি 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি, খুবই স্মল কারেন্ট। এই কারেন্টটাকে ইন্টারাপশন করার সময় আমাদের কিন্তু আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করার কথা, কিন্তু ম্যাগনিটিউড অনেক কম হওয়ার কারণে আই ইকুয়াল টু জিরোর আগেই এবং ফোর্স বেশি থাকার কারণে, ম্যাগনিটিউড কম কারেন্টের কিন্তু ফোর্স কিসের ফোর্স, ডাইইলেকট্রিক স্ট্রেংথের প্রেশার, এই প্রেশার বেশি থাকার কারণে আই ইকুয়াল টু জিরোর আগেই ইন্টারাপশন হয়ে যায়, যেটাকে আমরা বলতাম কারেন্ট চপিং। সো তার ফলে কি প্রবলেম হতো, ইন্ডাক্টরের এনার্জিটা পুরোপুরি ডিসচার্জ হতো না, তার ফলে আবার আরেকটা রিবিল্ড করার একটা পসিবিলিটিস থাকতো। বাট আজকে আমাদের যে টপিক্সটা, সেই টপিক্সের প্রথম যে টপিক্সটা সেটা হচ্ছে কি সুইচিং অফ এ ক্যাপাসিটর ব্যাংক। আমরা ক্যাপাসিটর ব্যাংকে সুইচিং এর সময় কি প্রবলেম হতে পারে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে বা সার্কিট ব্রেকারের ভিতরে, সেই জিনিসটা আমরা আজকে দেখব। তারপরে 2 নম্বর যে টপিক্সটা থাকবে সেটা হচ্ছে সুইচিং অফ অ্যান আনলোডেড ট্রান্সমিশন লাইন। আনলোডেড ট্রান্সমিশন লাইন বলতে আমরা বুঝি এটাও কিন্তু একটা ক্যাপাসিটর ব্যাংকের মতন বিহেভ করবে। আনলোডেড মানে কোনো লোড নাই, ট্রান্সমিশন লাইনে কোনো লোড নাই। সো ট্রান্সমিশন লাইনের যদি আমাদের পাই মডেলটার কথা আমরা চিন্তা করি, আমরা 2 ধরনের মডেল লিখেছিলাম ট্রান্সমিশন লাইনে, একটা ছিল পাই মডেল আর একটা ছিল টি মডেল। সো পাই মডেলের ক্ষেত্রে পাই এর যে 2টা পা, এই 2টা পাতে কিন্তু 2টা ক্যাপাসিটেন্স ছিল, ঠিক আছে, আর যেটা বেসটা সেখানে ছিল একটা ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স। ক্যাপাসিটেন্সটা ছিল শুধু লাইন টু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এটা ছিল ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট পাই মডেল। সো যদি এটাকে আমরা আনলোডেড বলি, আনলোডেড মানে আমার আউটপুটে কোনো লোড কানেক্টেড নাই, যেহেতু এটা একটা লোড বেশিরভাগই হয় কি কি নেচারের, ইন্ডাকটিভ ইন নেচার হয়, বেশিরভাগ লোডই হচ্ছে ইন্ডাকটিভ, জেনারেটর, ট্রান্সফর্মার, তারপরে আমাদের যে বিভিন্ন ধরনের লোড বলতে মোটর বা বিভিন্ন ধরনের ইন্ডাকটিভ সার্কিট আছে, বেশিরভাগই হচ্ছে কি আমাদের ইন্ডাকটিভ ইন নেচার। সো যদি আনলোডেড থাকে তাহলে আমাদের কোনো লোড নাই, তার মানে ট্রান্সমিশন লাইনটাকে আমরা কনসিডার করতে পারি একটা ক্যাপাসিটর ব্যাংক হিসেবেও কনসিডার করতে পারি। কারণ ক্যাপাসিট্যান্ট ব্যাংক যদি হিসেবে কনসিডার করি তাহলেও দেখা যাচ্ছে যে আমাদের ট্রান্সমিশন লাইনটাও কিন্তু যখন সুইচিং করব, তখন এই সুইচিংয়ের সময় সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে কী পরিমাণে ভোল্টেজ ডেভেলপ করে সেটা
আজকে আমরা দেখবো যে সুইচিং ক্যাপাসিটর ব্যাংক সুইচিং এর সময় সার্কিট ব্রেকার কন্টাক্ট স্পেসে কি পরিমাণে ভোল্টেজ আমাদের জেনারেট করতে পারে এবং এটার সলিউশনটা কি সেই জিনিসটা দেখবো। এরপরে আমরা দেখবো অটো রিক্লোজার ফাংশন। এটা একটা সার্কিট ব্রেকারের স্পেশাল ফাংশন, যে কিভাবে আমরা সার্কিট ব্রেকারকে অটোমেটিক্যালি রিক্লোজ করি এবং রিক্লোজ করার দরকার কেন হয় এবং এর ডেট টাইম অর্থাৎ কত সময় পরে আমরা সার্কিট ব্রেকারকে রিক্লোজ করতে পারবো সেই জিনিসটা আমরা দেখব। এবং ফাইনালি আমরা ইলেকট্রিক আর্কের ডেফিনেশনটা দেখব এবং এই ইলেকট্রিক আর্কের জন্য যে এনার্জিটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে ডেভেলপ করবে, ডিসচার্জ এনার্জিটা, সেই জিনিসটা দেখব। সো আমরা শুরু করি। সুইচিং অফ এ ক্যাপাসিটর ব্যাংক, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ফাইনালের জন্য। সো একটু ভালো করে আমরা অবজার্ভ করি। এটা একটা ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিট, এবং এখানে যেহেতু এটা আমরা বলতেছি সুইচিং অফ এ ক্যাপাসিটর ব্যাংক, তার মানে এখানে সি এর যে ভ্যালু এল এর ভ্যালুর থেকে অনেক বেশি, তার মানে সি ইজ গ্রেটার দ্যান এল। ঠিক আছে, যেহেতু এটা ক্যাপাসিটর ব্যাংক সুইচিং করতেছি। আর ক্যাপাসিটর ব্যাংক কেন আমাদের ইউজ করতে হয় আমরা জানি, যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কি করতে হয়, ক্যাপাসিটর ব্যাংক লাগে। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক, এই ক্যাপাসিটর ব্যাংক থেকে সুইচিং করতেছি একটা সার্কিট ব্রেকারের থ্রুতে। সো ধরলাম যে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা ফর এক্সাম্পল 11 কেভি। সো সার্কিটটা যখন ক্লোজড তখন এখানে 11 কেভি ভোল্টেজে আমাদের কি হয়ে থাকবে, ক্যাপাসিটরটা চার্জ হয়ে থাকবে। সো চার্জ যখন হয়ে থাকবে, তার মানে কি আমাদের সার্কিট ব্রেকারটা ক্যাপাসিটরটা চার্জ হয়ে আছে 11 কেভি ভোল্টেজে, তার মানে এই জায়গায়ও ভোল্টেজ 11 কেভি, এই জায়গার ভোল্টেজও 11 কেভি। সো যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জিং কারেন্ট কিন্তু জিরো, যেহেতু কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নাই, এটাও 11 কেভি, এটাও 11 কেভি। সো আই ইকুয়াল টু জিরো। তার মানে আমি যদি আই ইকুয়াল টু জিরো পয়েন্টে ইন্টারাপশন করতে চাই, তাহলে কিন্তু খুব সহজেই ইন্টারাপশন করা যাবে। আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা ছিল, যে আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন করাটা ডিফিকাল্ট ছিল, কারেন্ট চপিং হতো। বাট এখানে যেহেতু দুইটার ভোল্টেজ যখন সেম থাকবে, তখন আই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, যেহেতু কোনো কারেন্ট যাবে না পোটেনশিয়াল ডিফারেন্স না থাকার কারণে। তো সহজেই আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন হবে। কিন্তু আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন হওয়ার পরে কি হবে সেই জিনিসটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, আমরা একটু ওয়েভ শেপটা একটু খেয়াল করি। এই ওয়েভ শেপটা, এখানে আমাদের তিনটা ওয়েভ শেপ আছে। প্রথমে রেড কালার দিয়ে যে ওয়েভ শেপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের আর্কিং কারেন্ট। ঠিক আছে, অর্থাৎ এই আর্কিং কারেন্টটা কখন ফ্লো করবে, যখন সার্কিট ব্রেকার ওপেন হবে। ওপেন হওয়ার সময় এই আর্কিং কারেন্টটা ফ্লো করবে, পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হওয়ার কারণে। আর এই আর্কিং কারেন্টের সাথে আমরা দেখতে পাচ্ছি, এটার সাথে একটা ইন ফেজে আমাদের একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি আর্কিং ভোল্টেজ। এবং আমরা জানি আর্কিং কারেন্ট এবং আর্কিং ভোল্টেজটা হয় রেজিস্টিভ ইন নেচার। সো তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। সো এখানে আমাদের ফেজ ডিফারেন্স দেখতে পাচ্ছি 0 ডিগ্রি, এখানেও 0, এখানেও 0। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে এখানে সার্কিট, এটা যেহেতু এটা ক্যাপাসিটর ব্যাংক, সো ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যেও ফেজ ডিফারেন্স কিন্তু 90 ডিগ্রি। তার মানে এটা যদি আর্কিং কারেন্ট হয়, তাহলে আমাদের যে সিস্টেম ভোল্টেজটা হবে 90 ডিগ্রি পরে। সো এই যে এটা হচ্ছে আমাদের সিস্টেম ভোল্টেজ, এটা হচ্ছে 90 ডিগ্রি পরে। এটা গ্রিন কালার দিয়ে ডটেড লাইন দিয়ে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিস্টেম ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা আর্ককে ইন্টারাপশন করব কোথায়, অ্যাট আই ইকুয়াল টু জিরোতে। এই ক্যাপাসিটর ব্যাংকে আমরা বললাম কি, যখন আমরা সার্কিট ব্রেকার ওপেন করব, যদি ক্যাপাসিটরটা ফুল চার্জ থাকে সহজেই ওপেন করা যাবে, কারণ সার্কিট ক্যাপাসিটরটা ফুল চার্জ থাকলে আমাদের কোনো কারেন্ট যাচ্ছে না। সো আই ইকুয়াল টু জিরোতে আমরা সার্কিট ব্রেকারটা ওপেন করছি, এখানে কোনো কারেন্ট চপিং হবে না। বাট আই ইকুয়াল টু জিরোতে আমরা দেখতে পাচ্ছি কি, আর্কিং ভোল্টেজটা জিরো, বাট সিস্টেম ভোল্টেজটা, যেহেতু এটা একটা ক্যাপাসিটিভ সার্কিট, সো সিস্টেম ভোল্টেজটা আমাদের 90 ডিগ্রি পরে হওয়ার কারণে আমাদের সিস্টেম ভোল্টেজটা এই পয়েন্টে ম্যাক্সিমাম। সো এই পয়েন্টে ম্যাক্সিমাম হলে, ছিল ভোল্টেজ জিরো, হয়ে যাচ্ছে ভোল্টেজ ম্যাক্সিমাম। সো এখানে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করবে জিরো থেকে যখন ম্যাক্সিমাম হবে। এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে ইচ্ছা করলে আমরা এলিমিনেট করতে পারি। কিভাবে এলিমিনেট করতে পারি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে আমরা কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স সুইচ ইউজ করতে পারি। এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমরা এমনভাবে চুজ করতে পারি যে আর ইকুয়াল টু হাফ অফ রুট ওভার এল বাই সি হয়, তাহলে আমাদের এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি, এটা জিরো হয়ে যায়। কারণ ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়ে যায়, আমাদের সরাসরি রিকভারি ভোল্টেজ ডেভেলপ করবে। তো রিকভারি ভোল্টেজ যদি ডেভেলপ করে, তাহলে এর পরের স্টেপে আমাদের কি হয় একটু খেয়াল করি আমরা। এই সার্কিটটা আবার একটু কনসিডার করি। এই সার্কিটে সো ধরে নিচ্ছি আমি এই যে এই ভোল্টেজটার লেভেলটা হচ্ছে 11 কেভি।
এই জেনারেটরের ভোল্টেজটা হচ্ছে 11 কেভি, এবং ধরে নিচ্ছি আমার এই ক্যাপাসিটরটা পজিটিভ সাইকেলে চার্জ, অর্থাৎ পজিটিভ ভোল্টেজে এটা চার্জ হয়ে আছে, এটা প্লাস এটা মাইনাস। তার মানে আমাদের সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে ভোল্টেজ কত, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে ভোল্টেজ, এর দুইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটাই কত, 0 ভোল্ট। 11 মাইনাস 11 ইকুয়াল টু 0 ভোল্ট। কিন্তু যখন আমাদের এটা তো অল্টারনেটিং নেচারে, এই এই সাইনোসয়েডাল ওয়েভটা তো হচ্ছে অল্টারনেটিং নেচারে, তার মানে এটা কি এক সময় এটা পজিটিভ থাকবে, এক সময় এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তার মানে উপরে মাইনাস নিচে প্লাস হয়ে যাবে। তো উপরে মাইনাস নিচে প্লাস হয়ে গেলে সার্কিট ব্রেকার ওপেন যদি থাকে তাহলে তো ক্যাপাসিটরটা তার নেগেটিভ ভোল্টেজে চার্জ হতে পারবে না। ক্যাপাসিটরটা যেহেতু এটা ওপেন, এটা পজিটিভ ভোল্টেজে চার্জ ছিল, পজিটিভ ভোল্টেজেই চার্জ থাকবে। সো এই অবস্থায় আমাদের এই যে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে কত ভোল্টেজ ডেভেলপ করতেছে এটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা কেভিএল ইকুয়েশন লিখতে হবে। তাহলে ইটি বা সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যে ভোল্টেজটা, ইটি ইকুয়াল টু কি হবে, -11 কেভি -11 কেভি ইকুয়াল টু -22 কেভি। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে পজিটিভ সাইকেল যখন আসতেছে, পজিটিভ সাইকেলে আমাদের এর অ্যাক্রসে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে ভোল্টেজ 0। খেয়াল করো এই ওয়েভ শেপটা, এখানে আমরা রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে রিমুভ করলাম। রিমুভ করার পরে যখন সাইকেলটা পজিটিভ হলো, অর্থাৎ আমাদের যে রিকভারি ভোল্টেজ, এটা হচ্ছে গ্রিন কালারটা হচ্ছে রিকভারি ভোল্টেজ বা সিস্টেম ভোল্টেজ, এই সিস্টেম ভোল্টেজটা যখন পজিটিভ হলো তখন কিন্তু সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে 0 ভোল্ট, এই যে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে 0 ভোল্ট। কিন্তু যখন এটা আবার নেগেটিভ হলো, এই যে নেগেটিভ মাইনাস যখন চলে আসলো তখন কিন্তু সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে আমাদের ডবল ভোল্টেজ ডেভেলপ করতেছে, সো -22 কেভি ডেভেলপ করতেছে, যেটা রিস্ট্রাইকিং ভোল্টেজের সমান প্রায়। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে রিস্ট্রাইকিং ভোল্টেজের সমান যদি হয়, এটা কিন্তু আমরা রিমুভ করে ফেলছি, কিন্তু তার পরবর্তীতে আবার কিন্তু সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে ডবল ভোল্টেজ ডেভেলপ করতে পারে। তো এই ডবল ভোল্টেজ যদি ডেভেলপ করে তাহলে আর্কটা আবার রিজেনারেট করতে পারে, যেহেতু ভোল্টেজের পরিমাণ অনেক বেশি আর ডাইরেক্ট্রিক স্ট্রেন্থটা যদি কম থাকে তাহলে আর্কটা আবার কি হবে, রিবিল্ড করতে পারে। সো এই প্রবলেমটা হতে পারে আমাদের এই সার্কিট ব্রেকারে ক্যাপাসিটর ব্যাংকে সুইচিং এর সময়। সার্কিট ব্রেকার দিয়ে যখন আমরা ক্যাপাসিটর ব্যাংকে সুইচিং করব, এই সময়ে আর্কটা রিমুভ হয়ে গেলেও পরবর্তীতে আমার আর্কটা আবার রিবিল্ড করতে পারে, যেহেতু ক্যাপাসিটরটা চার্জ স্টোর করে রাখছে। সো এই চার্জটা স্টোর করে রাখার কারণে যখন এখানে নেগেটিভ সাইকেল আসবে তখন কিন্তু এখানে আমার ডবল ভোল্টেজ জেনারেট করতে পারে। এখানে আমরা দেখাচ্ছি নেগেটিভ সাইকেলে আমাদের ডবল ভোল্টেজ ডেভেলপ করছে। এখন যদি ক্যাপাসিটরটা পজিটিভ সাইকেলে চার্জ হয়ে থাকে তখন এই যে পজিটিভ সাইকেল এখানে প্লাস এখানে মাইনাস ধরছি, কিন্তু ক্যাপাসিটরটা যদি নেগেটিভ সাইকেলে চার্জ হতো তাহলে এখানে মাইনাস হতো এখানে প্লাস হতো। তাহলে এখানে মাইনাস এখানে প্লাস হলে আমাদের কিন্তু পজিটিভ সাইকেলে, যখন পজিটিভ সাইকেল আসতো তখন কিন্তু আমাদের পজিটিভ দিকে ভোল্টেজটা ম্যাক্সিমাম হতো। এখানে দেখানো হচ্ছে এটা নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে, আর এটা কিন্তু পজিটিভ দিকেও ম্যাক্সিমাম হতে পারতো যদি ক্যাপাসিটরটা নেগেটিভ ভোল্টেজে চার্জ বা নেগেটিভ সাইকেলে এটা চার্জ হয়ে থাকতো। সো প্রবলেমটা কি, প্রবলেমটা কিন্তু এখানে না, প্রবলেমটা হচ্ছে একটু পরে পরে গিয়ে দেখা যাচ্ছে যে ভোল্টেজের ভ্যালুটা ডবল হয়ে যাচ্ছে, আর তখন তো ডাইইলেকট্রিক স্ট্রেন্থটা কম থাকলে আমাদের সাথে সাথে আর্কটা আবার রিজেনারেট করবে। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? স্যার এই যদি ক্যাপাসিটরটা পজিটিভলি চার্জ হতো তখন কি হতো স্যার, ওই জিনিসটা বুঝতে পারিনি। ক্যাপাসিটরটা নেগেটিভ চার্জ থাকলে কি অবস্থা হতো সেটা বুঝতে পারছো? মানে এইটা তো নেগেটিভলি চার্জ, মানে যেটা নর্মালি আছে, যদি এটা উল্টাটা হতো। আচ্ছা, যদি উল্টাটা হতো তাহলে কি হতো বলো, এখানে মাইনাস হতো এখানে প্লাস হতো, তাই না? জি স্যার। আচ্ছা, এটাও আমি যে কনসিডার করতেছি এটাও মাইনাস এটাও প্লাস, ঠিক আছে। জি তার স্যার। মানে আমাদের ক্যাপাসিটরের সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে ভোল্টেজ কিন্তু জিরোই থাকতো, বুঝতে পারছো? হ্যাঁ, চেঞ্জ হতো না। জি। জিরোই থাকতো, কিন্তু এর পরবর্তীতে যদি আমাদের পরবর্তীতে এটাকে এই পুরার জিনিসটা হয়ে যেত কি রিভার্স, ঠিক আছে, এই পুরা জিনিসটা হয়ে যেত উল্টা দিকে, মিরর হয়ে যেত আর কি, বুঝতে পারছো এটা? ও জি, এই তাহলে জিনিসটা, এটা উপরে, হ্যাঁ হ্যাঁ এই নেগেটিভ জিনিসটা, কিন্তু জিরো থাকতো। হ্যাঁ হ্যাঁ রাইট। তো এই জিনিসটা এই যে উপরে আমি যদি এখান থেকে তো আর দেখাতে পারবো না আমি, সো এখান থেকে এই এতটুকু যে পোর্শন, জি। নিচের যে পোর্শনটা আছে এই নিচের পোর্শনটা হয়ে যেত কি উপরে। উপরের দিকে চলে আসতো, বুঝা গেছে এটা? জি স্যার, এখন বুঝতে আচ্ছা, পারছি। জি এই পোর্শনটা উপরের দিকে চলে যেত জাস্ট। তার মানে নেগেটিভ দিকেও আমাদের পজিটিভ দিকেও কিন্তু ভোল্টেজ ডবল হতে পারে, আমি সেই জিনিসটাই দেখাচ্ছি যে এটা কিন্তু পজিটিভ দিকেও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে ক্যাপাসিটরটা কি অবস্থায়
ছিল সেটার উপরে ডিপেন্ড করতেছে। এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে আমাদের নেগেটিভ দিকে ম্যাক্সিমাম পাবো, আর এটা যদি নেগেটিভে চার্জ থাকে, নেগেটিভ সাইকেলে চার্জ হয়ে থাকে, তাহলে এটা আমরা পজিটিভ ইয়েতে ম্যাক্সিমাম পাবো। আচ্ছা, এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত প্রবলেমটা কি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এই প্রবলেমের কারণে আমাদের কি হতে পারে, আমাদের এই যে ইন্টারাপশন পয়েন্টে, এই ইন্টারাপশন পয়েন্টটা ড্যামেজ হয়ে যেতে পারে। কেন ড্যামেজ হয়ে যেতে পারে? কারণ ভোল্টেজ কিন্তু এই সময় কিন্তু আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেন্থটা বাড়াচ্ছি কিন্তু এই জায়গাতে। ডাইইলেকট্রিক স্ট্রেন্থ যখন হাই প্রেশারাইজ কমপ্রেসড এয়ার যদি এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা কনসিডার করি, তাহলে এই সময় আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেন্থ বাড়ানো শেষ, কিন্তু আমাদের ভোল্টেজটা ডেভেলপ করতেছি কিন্তু তারপরে তারপরে এই সময় শেষ। এরপরে কিন্তু যদি ডাইইলেকট্রিক স্ট্রেন্থ কম থাকে, তাহলে কিন্তু আমাদের আর্কটা আবার রিবিল্ড করতে পারে। সো সেটাই বলতেছে, ডিউরিং ওপেনিং এ ক্যাপাসিটর ব্যাংক দ্য রিইগনিশন অ্যান্ড রিস্ট্রাইক। রিইগনিশন বলতে আমরা কি বুঝেছিলাম, যে রিইগনিশন বলতে আমরা বুঝতেছিলাম যে কন্ট্যাক্ট স্পেসটা যদি ব্রেকডাউনে চলে যায় 1/4 সাইকেলের মধ্যে, ঠিক আছে, কোয়ার্টার সাইকেলের মধ্যে যদি এটা ব্রেকডাউন বা নষ্ট হয়ে যায়, তখন এটাকে আমরা বলতাম রিইগনিশন। আর যদি ব্রেকডাউনটা হয় 1/4 সাইকেলের পরে, তখন এটাকে আমরা বলতাম রিস্ট্রাইক। সো এটা হতে পারে কখন, যখন আমাদের আর্কটা আবার রিজেনারেট করবে। এই সময় যদি আমাদের আর্কটা রিজেনারেট করে আর 1/4 সাইকেলের পরে যদি এটা ড্যামেজ হয়ে যায়, তখন এটাকে আমরা বলবো রিইগনিশন। আর যদি 1/4 সাইকেলের পরে ড্যামেজ হয়ে যায়, তখন এটাকে আমরা বলবো রিস্ট্রাইক। আচ্ছা, the current drawn or supplied to the capacity is generally of small order, and circuit breaker can interrupt such small current invariably at first current zero. সো আমাদের এখানে কিন্তু কারেন্ট চপিং এর ব্যাপারটা নাই। আমরা যেটা বললাম I = 0 তে সহজেই আমরা ইন্টারাপশন করতে পারি, যেহেতু আমাদের ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস সার্কিট ব্রেকার = 0। কিন্তু প্রবলেম হচ্ছে তারপরে 90 ডিগ্রি পরে আমাদের তার ফার্স্ট হাফ সাইকেলে বা পজিটিভ সাইকেলে আমাদের ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে, কিন্তু যখন নেগেটিভ সাইকেল আসতেছে তখন ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। সো এই প্রবলেমটা হতে পারে ক্যাপাসিটর ব্যাংকে। তাহলে আমাদের সলিউশনগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমাদের সলিউশনের মধ্যে প্রথম যে সলিউশনটা ছিল সেটা কি, এই জায়গায় বা আমাদের যখন রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করলো, তখন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা ইউজ করেছিলাম কি রেজিস্ট্যান্স সুইচ, অর্থাৎ এই যে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছিলাম এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমরা চুজ করেছিলাম কীরকমভাবে। একটা ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স ছিল, যেটা ভ্যালু ছিল কি ½ L/C। সো এল এবং সি হচ্ছে গিয়ে সিস্টেম প্যারামিটার। সো এই প্যারামিটারগুলোকে যদি আমরা এল আর সি এর মাধ্যমে রিপ্লেস করি, তাহলে আমাদের এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা 0 হয়ে যাবে। তো সরাসরি রিকভারি ভোল্টেজ আসবে। কিন্তু রিকভারি ভোল্টেজ আসলেই হবে না, আমাদের দেখা যাচ্ছে যে ক্যাপাসিটরটা যদি চার্জ অবস্থায় থাকে, তাহলে তার কিছু সময় পরে আমাদের ভোল্টেজটা ডবল হয়ে যেতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করে নেওয়া। ঠিক আছে, সো আমাদের প্রবলেমটার কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করে নিতে হবে। যদি ডিসচার্জ হয়ে যায়, ক্যাপাসিটরটা যদি ডিসচার্জ করার জন্য কি করতে হবে, এই ক্যাপাসিটরের সাথে প্যারালালি আমাদের কি করতে হবে, একটা আর্থিং সুইচ কানেক্ট করতে হবে। এই যে ক্যাপাসিটর ব্যাংকের সাথে আমি যদি এখানে একটু ড্র করতে চেষ্টা করি, আমি এখানে এর সাথে প্যারালালি আমি কি করব, এখানে একটা সুইচ কানেক্ট করব, যেটাকে আমরা বলি আর্থিং সুইচ। এটা আমরা জানি আর্থিং সুইচ আমরা লাইন টু গ্রাউন্ডের সাথে কানেক্ট করি। তো সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে আমাদের কি করে নিতে হবে, এই আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিতে হবে। সার্কিট ব্রেকার ওপেন, আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিতে হবে। আর্থিং সুইচ যদি ক্লোজ করে নেই, তাহলে সাথে সাথে ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যাবে। আর ক্যাপাসিটর যদি ডিসচার্জ হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু এই যে ডবল ভোল্টেজ যেটা, এটা কিন্তু সিস্টেমে অ্যাপিয়ার করবে না। তার মানে আমাদের প্রথম কাজ হবে কি, সার্কিট ব্রেকার ওপেন, আর তারপরে ওপেন করার সাথে সাথে আমাদের আর্থিং সুইচটা ক্লোজ করে নিলে আমাদের সার্কিট ব্রেকারটা ডিসচার্জ হয়ে যাবে। সো রিকভারি ভোল্টেজটাই থাকবে সিস্টেমে, তখন আর কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করবে না। সো ইটি ইকুয়াল টু কি, ইটিটা হচ্ছে কি সার্কিট ভোল্টেজ অ্যাক্রস সার্কিট ব্রেকার ইকুয়াল টু হতে পারে কি ইআর ম্যাক্স। ইআর মানে কি, ইআর মানে হচ্ছে রিকভারি ভোল্টেজের পিক। এটা হচ্ছে কি আমাদের রিকভারি ভোল্টেজের পিক, প্লাস ইসি। ইসি মানে কি চার্জিং ভোল্টেজ, এই ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজটা। সো এটা হচ্ছে ইসি, এটা এটা যোগ হবে। সো যোগ হয়ে আমাদের ভোল্টেজটা ডবল হয়ে যেতে পারে। সো ডবল হয়ে গেলে আমাদের এই যে ক্যাপাসিটরের যে এনার্জি স্টোর করা ছিল, এটা কত এনার্জি স্টোর করে রাখছিল, ½CV²। ক্যাপাসিটরের এনার্জির ইকুয়েশন আমরা জানি যে ½CV²। সো এই ½ CV² যে চার্জটা, এই চার্জটা ডিসচার্জ হবে এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের ভিতর দিয়ে, যার ফলে সার্কিট ব্রেকারটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো
So therefore restrikes may occurs and this can cause damage to the interrupters. So restrike যদি occur করে তাহলে এটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসকে বা ইন্টারাপশন পয়েন্টটাকে ড্যামেজ করে ফেলবে। সো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার এইখানে যখন বললেন মানে আর্থিং সুইচটা যখন ক্লোজ করে দিব তখন ক্যাপাসিটর ডিসচার্জ করে যাচ্ছে, তাহলে আর ডাবল ভোল্টেজটা ইয়ে করছে। ডাবল ভোল্টেজ বলতে কি স্যার এই যে যখন মানে নেগেটিভ সাইডে যে দুইটা ভোল্টেজ ইয়া হচ্ছিল এইটার কথা বলতেছিলেন না স্যার? হ্যাঁ, নেগেটিভ জি স্যার। সাইকেলে বলতে আমি বুঝাচ্ছিলাম যে এই ক্যাপাসিটরের যে ভোল্টেজটা এটা কত হয়ে যাবে, এখানে যখন আর্থিং সুইচ ইউজ করব তখন এই এটা তো ভোল্টেজটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে স্যার। জিরো হয়ে গেলে এই ভোল্টেজটাই কি থাকতেছে না শুধু, জি স্যার, জি স্যার। তখন তো আর আমাদের এই রিকভারি ভোল্টেজটাই থাকবে, শুধু এই গ্রিনটাই থাকবে, ঠিক জি আছে? স্যার, জি স্যার, জি স্যার। তখন আর এই ব্লু কালারের যেটা আছে সেটা আর থাকবে না, সরাসরি আমাদের রিকভারি ভোল্টেজ চলে আসবে। তার মানে আমাদের সার্কিট ব্রেকার ওপেন, আর্থিং সুইচ ক্লোজ, সো এই ভোল্টেজটা ডিসচার্জ হয়ে গেল, সাথে সাথে আমাদের ওই আর্থিং সুইচের থ্রুতে এখানে যখন আমার আর্থিং সুইচ মানে আমি যখন এখানে এটাকে যদি শর্ট করে দিই, এই লাইনটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার এই ভোল্টেজটাই কিন্তু সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে চলে আসতেছে, আমাদের এই ভোল্টেজটা আর আসবে না। বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। সো এটা কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট যে আমাদের সার্কিট ব্রেকারের মাধ্যমে যখন আমরা ক্যাপাসিটর ব্যাংক সুইচিং করি তাহলে আমাদের কি প্রবলেমটা হতে পারে। এখানে কিন্তু আমাদের I=0-তে ইন্টারাপশন করতে কোনো সমস্যা হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে পরবর্তীতে আমাদের এই প্রবলেমটা ডেভেলপ করতে পারে। আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাই, যদি এখানে কারো কোনো প্রবলেম না থাকে। সুইচিং অফ অ্যান আনলোডেড ট্রান্সমিশন লাইন, আমরা একটু আগে বললাম যে আমাদের আনলোডেড ট্রান্সমিশন লাইনকে আমরা কনসিডার করতে পারি, আমাদের এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস 1-এ বা 2-তে আমরা দেখে আসছিলাম ট্রান্সমিশন লাইনে। তো সেখানে আমাদের দুইটা মডেল আমরা কনসিডার করছিলাম, একটা হচ্ছে কি টি মডেল, আরেকটা ছিল পাই মডেল। সো এটার ইকুইভ্যালেন্ট টি আর পাই এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কিভাবে আঁকতে হয় জানো? সো পাই মডেলের ক্ষেত্রে দুইটা পায়ের যে দুইটা পা থাকে সেখানে দুইটা ক্যাপাসিটেন্স থাকে। সো যেহেতু এটা আনলোডেড অবস্থায় আছে, ট্রান্সমিশন লাইনটাকে আনলোডেড অবস্থায় এটাকে আমরা একটা পাই মডেল কনসিডার করতে পারি। সো পাই মডেল যদি কনসিডার করি তাহলে এখানে সি এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান এল, সি এর ভ্যালুটা এল এর থেকে বেশি হবে যেহেতু আনলোডেড। আনলোডেড মানে হচ্ছে এখানে কোনো লোড কানেক্টেড নেই, সো আমাদের বেশিরভাগ লোড যেহেতু ইন্ডাকটিভ ইন নেচার, সো এটাকেও আমরা লোড কানেক্টেড না থাকার কারণে আমরা এটাকে একটা ক্যাপাসিটর ব্যাংক হিসেবে কনসিডার করতে পারি। সো ক্যাপাসিটর ব্যাংকের মতন এর বিহেভিয়ার হতে পারে। তাহলে এই ক্যাপাসিটর ব্যাংকে সুইচিংয়ের সময় যে প্রবলেমটা হইতো আমাদের এই ট্রান্সমিশন লাইনে সুইচিংয়ের সময়ও সেম প্রবলেমটা হতে পারে, অর্থাৎ পরবর্তী সাইকেলে আমাদের ভোল্টেজের ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে যেতে পারে, এবং পরবর্তী সাইকেলে ভোল্টেজের ভ্যালু ম্যাক্সিমাম হয়ে গেলে ক্যাপাসিটরের ফুল যে চার্জটা, এই ফুল চার্জটা আমাদের এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের ভিতরে ডিসচার্জ হবে। সো সেটাই বলতেছে, ইফ দ্য ইনসুলেশন অফ দ্য ব্রেকার গ্যাপ ইজ ইনসাফিসিয়েন্ট। ইনসুলেশন মানে কি, আমাদের যে ডাইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে যদি লো থাকে, অর্থাৎ সাফিসিয়েন্ট যদি না থাকে, তাহলে কি হতে পারে, রিস্ট্রাইক হতে পারে। আর রিস্ট্রাইক হলে কি হবে, দ্য হোল এনার্জি অফ হাফ অফ সিভি স্কোয়ার, যে এনার্জিটা ক্যাপাসিটরের ভিতরে স্টোর ছিল, ইজ ডিসচার্জ থ্রু আর্ক, এই আর্কের ভিতর দিয়ে ডিসচার্জ হবে, ঠিক আছে? দিস মে শ্যাটার দ্য আর্ক কন্ট্রোল ডিভাইস ইন দ্য ইন্টারাপশন চেম্বার। সো আমাদের এটা কি করতে পারে, আর্ক কন্ট্রোল ডিভাইসটাকে ড্যামেজ করে ফেলতে পারে। সো এই প্রবলেমটা আমাদের ক্যাপাসিটর ব্যাংকে যেটা ছিল এই আনলোডেড ট্রান্সমিশন লাইনে সেম প্রবলেম হবে। সো আমাদের এই প্রবলেমগুলোর সলিউশন কি? সলিউশন হচ্ছে, প্রথম যে সলিউশন সেটা হচ্ছে কি আমরা যেটা বললাম একটু আগে ডিসকাস করলাম, প্রথম কাজ হচ্ছে কি আমাদের একটা আর্থিং সুইচ ইউজ করতে হবে, যে আর্থিং সুইচটা আমাদের যাকে আমরা প্রোটেকশন দিব, অর্থাৎ ক্যাপাসিটর ব্যাংকে সুইচিংয়ের সময় ক্যাপাসিটর ব্যাংকের সাথে অ্যাক্রসে প্যারালালি আমার এটাকে আর্থিং সুইচটাকে কানেক্ট করতে হবে। আর যদি ট্রান্সমিশন লাইন হয় তাহলে ট্রান্সমিশন লাইনের সাথে প্যারালালি একটা আর্থিং সুইচ, প্যারালালি বলতে ট্রান্সমিশন লাইন আর গ্রাউন্ডের সাথে একটা আর্থিং সুইচ কানেক্ট করতে হবে। সো যখনই সার্কিট ব্রেকার ওপেন হবে সাথে সাথে আর্থিং সুইচকে আমাদের ক্লোজ করে নিতে হবে। আর ক্লোজ করে স্যার এখানে এখানে আমরা আইসোলেটরটা ইউজ করি না কেন স্যার? আইসোলেটরটাই আমরা আর্থিং সুইচ হিসেবে ইউজ করি। ও আচ্ছা, জি স্যার। আইসোলেটরের দুইটা ফাংশন, একটা তো আইসোলেট করবে এবং আরেকটা আর্থিং সুইচ হিসেবে এটাকে ইউজ করা যায়, ঠিক আছে? আইসোলেটরকে যখন ওপেন করে আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলেই এটা আর্থিং সুইচ হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি প্রথম রিমিডিস বা সলিউশন। এক নাম্বার কি, আর্থ নিউট্রাল, তার মানে আমাদের আর্থিং সুইচ ইউজ করতে হবে।
2 নাম্বার হচ্ছে ইউজিং অফ লাইটনিং অ্যারেস্টার। আমরা লাইটনিং অ্যারেস্টার ইউজ করতে পারি। লাইটনিং অ্যারেস্টারটা কি করে আমরা জানি যে হাই ভোল্টেজ সার্জ যখন লাইনের মধ্যে আসে বা কোনো ডিভাইসে আসে তখন সে কি করে তার ভিতরে যে মেটাল অক্সাইড ব্যারিস্টার থাকে, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স মেটাল অক্সাইড ব্যারিস্টার, এই রেজিস্ট্যান্সটা কমে যায়। রেজিস্ট্যান্স কমে গেলে ম্যাক্সিমাম কারেন্ট এটার ভিতর দিয়ে বাইপাস হয়ে যায়, আমাদের সিস্টেমটা প্রোটেক্টেড থাকে। সো লাইটনিং অ্যারেস্টারও কিন্তু আমরা লাইনের সাথে প্যারালালি কানেক্ট করি, ঠিক আছে। সো লাইটনিং অ্যারেস্টার ইউজ করলে যখন এটা নর্মাল সিস্টেম ভোল্টেজ হবে, সিস্টেম ভোল্টেজে এর রেজিস্ট্যান্স অনেক বেশি থাকবে, তো তার ফলে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিন্তু যখন আমাদের এই সেকেন্ড সাইকেল আসবে, অর্থাৎ যখন ভোল্টেজটা ডবল হয়ে যাবে সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে, তখন এই যে হাই কারেন্টটা আমাদের এই লাইটনিং অ্যারেস্টারের ভিতর দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। সো আমরা লাইটনিং অ্যারেস্টার ইউজ করতে পারি এই হাই কারেন্টটাকে বাইপাস করে দেওয়ার জন্য, অথবা আমাদের ফাইনাল যে কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে কি সুইচিং রেজিস্টার, এগুলো কম্বিনেশনও আমরা করতে পারি। তার মানে আমাদের যখন সার্কিট ব্রেকারটাকে ওপেন করার সময় সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে একটা রেজিস্ট্যান্স সুইচ ইউজ করব, এবং রেজিস্ট্যান্স সুইচের ভ্যালুটাকে আমরা R=12/√L/C করব, যার ফলে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 0 হবে। ফ্রিকোয়েন্সি 0 হলে আমাদের রিকভারি ভোল্টেজ আসবে, এবং সাথে সাথে আমাদের কি করে নিতে হবে, আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিতে হবে। আর আর্থিং সুইচ ক্লোজ করে নিলে আমাদের সেকেন্ড সাইকেলে আর ডবল ভোল্টেজ সিস্টেমে অ্যাপিয়ার করবে না। সো সলিউশনগুলো কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এরপরে আসে অটো রিক্লোজার। অটো রিক্লোজারটা কি? অটো রিক্লোজার হচ্ছে এটা একটা স্পেশাল ফিচার্স সার্কিট ব্রেকারে। এই ফিচার্সের মাধ্যমে সার্কিট ব্রেকারে অটোমেটিক্যালি রিক্লোজ হয়। অটোমেটিক্যালি রিক্লোজ আমরা কোথায় করব? ফল্ট কন্ডিশনে কি অটোমেটিক্যালি রিক্লোজ করাটা উচিত? না স্যার, তাহলে তো মানে আরো মানে মানে অ্যাক্সিডেন্টিয়াল একটা অপারেশন হবে তাহলে স্যার। তার মানে আমরা ফল্ট কন্ডিশনে মানে শর্ট সার্কিট যখন হবে, সো ফল্ট বলতে আমরা শর্ট সার্কিটই বুঝি মেইনলি। সো শর্ট সার্কিট যখন হবে লাইন টু গ্রাউন্ড ফল্ট, তখন আমরা কখনোই অটো রিক্লোজার ইউজ করব না। এখন অটো রিক্লোজার তাহলে কোথায় ইউজ করব? অটো রিক্লোজার ইউজ করব হচ্ছে কি ওভারলোড কন্ডিশনে। ওভারলোড অর্থাৎ লোড যদি বেড়ে যায় তাহলে কি হবে? আমরা জানি যে লোড বেড়ে গেলে, লোড অনেকক্ষণ ধরে যদি বেশি থাকে তখন আমাদের কারেন্টের ভ্যালুটা বাড়বে। লোড যত বেশি হবে কারেন্টের ম্যাগনিটিউড তত বাড়বে, কারণ লোড আমরা সবসময় প্যারালালি কানেক্ট করি, আর প্যারালালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম হয়। সো আমাদের কারেন্টটা বেশি হয় আর ভোল্টেজটা ফল করতে থাকে, ঠিক আছে। যেহেতু পাওয়ার ফিক্স, সো ভোল্টেজটা ফল করতে থাকে, কারেন্টটা বাড়তে থাকে। সো অনেকক্ষণ ধরে যদি ওভারলোডেড থাকে আমাদের ভোল্টেজটা ড্রপ করবে, কারেন্টটা বাড়বে। সো এই আই হয়ে যাবে কি ওভার কারেন্ট। সো ওভার কারেন্ট যদি হয়ে যায়, এই ওভার কারেন্টে আমাদের রিলে সেন্স করবে, রিলে সেন্স করে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে। সার্কিট ব্রেকারে কোন কয়েলে সিগন্যাল দিবে? ট্রিপ কয়েলে না ক্লোজিং কয়েলে? ট্রিপ কয়েলে স্যার, ট্রিপ কয়েল স্যার, ট্রিপ কয়েলে স্যার, ট্রিপ কয়েলে সিগন্যাল দিবে, সার্কিট ব্রেকার ট্রিপ করবে। এখন সার্কিট ব্রেকার ট্রিপ করলো মানে ওপেন হয়ে গেল। এখন ওভারলোড যে কন্ডিশন, এটা কিন্তু অ্যাকচুয়াল ফল্ট না, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফল্ট না। সো ওভারলোড আন্ডারলোড এটা হতেই থাকে, সিস্টেমের মধ্যে সবসময় ওভারলোড আন্ডারলোড হতেই থাকে। সো এই ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি সার্কিট ব্রেকার ট্রিপ করে, এখন যারা মেইনটেনেন্সে আছে তারা মেইনটেনেন্সে গিয়ে দেখবে যে সার্কিট ব্রেকারটা কেন ট্রিপ করলো, কি কারণে ট্রিপ করলো। এখন যদি দেখে যে ওভারলোড কন্ডিশন হয়েছে, সে কারণে ট্রিপ করছে, তারপরে সে কি করবে? আন্ডারলোড করবে। আন্ডারলোড করার পরে তারপরে আবার সার্কিট ব্রেকারটাকে রিক্লোজ করবে। সো এই যে সময়টা কিন্তু একটা অনেক বড় লম্বা সময় হতে পারে। তো মিনিমাম 10 মিনিট বা 15 মিনিট হয়ে যেতে পারে। তার মানে এই যে সময়ের কারণ, এই সময়টা আমরা হতে দিতে চাই না, যে এতটুকু গ্যাপ আমরা চাই না, যে আমরা চাই যে যেন সাথে সাথে এই অপারেশনটা আবার মানে সাথে সাথে যেন সার্কিট ব্রেকারটাকে আবার ক্লোজ করা যায়। কারণ কি, যে এই যে ওভারলোড এবং আন্ডারলোড একটু আগে বললাম, আমরা এটা প্রতিনিয়ত কিন্তু ভ্যারি করতেছে। তো একটা সার্কিট ব্রেকারে একটা লাইনে প্লেস করা হলো, এই লাইনে যখন ওভার কারেন্ট যাচ্ছে তখন সার্কিট ব্রেকারটা রিলে সেন্স করছে, রিলে সেন্স করে ট্রিপ কয়েলে সিগন্যাল দিচ্ছে, সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার কিছু সময় পরে সার্কিট ব্রেকারটা, কিছু সময় মানে অনেক লম্বা সময় না, কিছু সময় পরে, কতটুকু সময় পরে সেটা আমরা পরে আসতেছি। সো এই কিছু সময় পরে সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি, আমাদের মেইনটেনেন্স পিপলের জন্য ওয়েট করবো না, অটোমেটিক্যালি কি হবে? এটা আবার রিক্লোজ হবে। তাহলে রিক্লোজ হওয়ার জন্য কোন কয়েলে সিগন্যাল দিতে হবে? ক্লোজিং কয়েলে না ট্রিপ কয়েলে? ক্লোজিং কয়েলে। তার মানে অটোমেটিক্যালি এই রিলে থ্রুতে রিলে কি করবে? আবার সার্কিট ব্রেকারের ক্লোজিং কয়েলকে
একটা সিগন্যাল দিবে। সো ক্লোজিং কয়েলে যখন একটা সিগন্যাল পাবে সার্কিট ব্রেকারটা আবার ক্লোজ হয়ে যাবে। সো ক্লোজ হয়ে গেলে সে যদি দেখে যে আমাদের ওভার কারেন্ট এখনও আছে, সিস্টেমে যদি ওভার কারেন্ট এখনও থাকে, তাহলে সে আবার ওপেন হয়ে যাবে। সো এভাবে সে 3বার ক্লোজ করতে চেষ্টা করবে, 3বার সে সার্কিটটাকে ক্লোজ করতে চেষ্টা করবে। ক্লোজ করার পরে যদি দেখে যে না ওভার কারেন্ট নাই, আন্ডার কারেন্টে চলে আসছে, তাহলে সে ক্লোজ অবস্থাতেই থাকবে। আর যদি দেখে যে না 3বার ক্লোজ করার পরেও যদি দেখে যে না সে সার্কিটে এখনও ওভারলোড কন্ডিশন আছে, সেক্ষেত্রে সে ওপেন অ্যান্ড লক হয়ে যাবে। অর্থাৎ তাকে ম্যানুয়াল অপারেশন ছাড়া ফার্দার তুমি এটাকে ক্লোজ করতে পারবা না। এটা কি বুঝতে পারছো? এটা জি স্যার, হচ্ছে স্যার। আমি আরেকবার একটু রিপিট করতেছি। তাহলে কি হচ্ছে, যখন ওভারলোড কন্ডিশন আসছে সার্কিট ব্রেকার ওপেন হবে, ট্রিপ কয়েল এনার্জাইজড হবে, সার্কিট ব্রেকার ওপেন হবে। ওপেন হওয়ার কিছু সময় পরে সার্কিট ব্রেকার আবার অটোমেটিক্যালি রিক্লোজ হবে, অর্থাৎ রিলে থ্রুতে ক্লোজিং কয়েলকে এনার্জাইজ করা হবে। সো রিলে আবার সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করবে। ক্লোজ করার পরে যদি দেখে আন্ডারলোড আছে, তখন কি থাকবে, কি আন্ডারলোড কন্ডিশন যদি চলে আসে, তাহলে সে কি ওপেন হয়ে যাবে না ক্লোজই থাকবে? ক্লোজ থাকবে। ক্লোজই থাকবে। আর যদি আন্ডারলোড কন্ডিশন না থেকে যদি ওভারলোড কন্ডিশন থাকে, তখন সে আবার ওপেন হয়ে যাবে। ট্রিপ করবে সো এভাবে কয়বার করবে? 3বার। 3বার করার পরেও যদি দেখে যে না এখনো পর্যন্ত ওভারলোড কন্ডিশনই আছে, তাহলে সে ওপেন অবস্থায় ওপেন অ্যান্ড লক হয়ে যাবে। আর যদি দেখে যে না আমাদের আন্ডারলোডে চলে আসছে, তাহলে এটা ক্লোজ অবস্থাতেই থাকবে। এমনি সার্কিট ব্রেকার না ট্রিপ ফ্রি মেকানিজম না, ট্রিপ ফ্রি মেকানিজমটা এটা অন্য। ট্রিপ ফ্রি মেকানিজম হচ্ছে এক্সিস্টিং ফল্টে যদি সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে চাও, সার্কিট ব্রেকার ক্লোজ হবে না। ঠিক আছে, এটা তো এক্সিস্টিং ফল্ট এটা এক্সিস্টিং ফল্টে সার্কিট ব্রেকার ক্লোজ করা গেল, কিন্তু কিছু সময়ের জন্য। সে যদি এটা আন্ডারলোড কন্ডিশন, এটা তো ফল্ট, ওভারলোড তো ফল্ট না, এখানে তো আমরা লোড শেডিং এর মাধ্যমে যে লোড শেডিং এর ওই যে মাধ্যমে। একটা ব্রেক সুইচ দিয়ে আর কি লোড শেডিং ক্রিয়েট করে আর কি এই ফল্টটা রিমুভ করে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ। সো এই যে লোড শেডিং এর মাধ্যমে যে করব, এটা করব হচ্ছে কি আমাদের এই 3টে স্টেপ পরে। 3টে স্টেপ পরে কেন? কারণ ওভারলোড আন্ডারলোড প্রতিনিয়ত সুইচ হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি বারবার লাইনটাকে ইন্টারাপশন করি, বারবার যদি লোডের কারণে যদি লাইনটা ইন্টারাপশন থাকে এবং লম্বা সময় যদি ইন্টারাপশন থাকে, তাহলে কিন্তু এটা আমাদের প্রবলেম। ঠিক আছে, কারণ যারা মেইনটেনেন্সে থাকবে তারা যাবে, গিয়ে দেখবে যে ওভারলোড হয়েছে কিনা, তারপরে সেটা আবার মিনিমাইজ করবে, মিনিমাইজ করার পরে তারপর আবার সার্কিটটাকে রিকানেক্ট করবে। তো এটা একটা লম্বা একটা সময়। সো এই সময়টা আমরা চাই না যে এই সময়টা থাকুক। ঠিক আছে, সো এই কারণে আমরা কি চাই, যখন সার্কিট মানে ওভারলোড কন্ডিশন থাকবে, তখন সার্কিটটা যদি অনেকক্ষণ ধরে ওভারলোড থাকে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার কিছু সময় পরে আবার রিক্লোজ করে দেখবে যে সে এটা আন্ডারলোড কন্ডিশন আসছে কিনা। যদি আসে ভালো কথা, আর যদি না আসে তাহলে সে ওপেন হয়ে যাবে। সো এই ফাংশনটাকে আমরা বলতেছি অটো রিক্লোজার। অটো রিক্লোজার মানে হচ্ছে অটোমেটিক্যালি সার্কিট ব্রেকারটা রিক্লোজ হবে। সো এই জন্য এই ফাংশনটাকে আমরা বলতেছি অটো রিক্লোজার ফাংশন। বোঝা গেছে? স্যার তাহলে আমরা বলতে পারি অটো রিক্লোজার আমরা ওভারলোডের কারণে ইউজ করি, আর টিপ ফ্রি যে মেকানিজম সেটা আমরা ফল্টের কারণে ইউজ করতে পারি। জিনিসটা কি এরকম বলা যাবে স্যার? অটো রিক্লোজার ফাংশন সবসময় আমাদের ওভারলোড কন্ডিশনে ইউজ করা হয়। আর ট্রিপ ফ্রি মেকানিজম যেটা, সেটা হচ্ছে গিয়ে এটা তো একটা অ্যাক্সিডেন্টাল অপারেশন, তাই না? আমরা জি তো স্যার। অ্যাক্সিডেন্টাল অপারেশন আমরা ল্যাবের মধ্যে একটা ভিডিও যেটা আপলোড করা হয়েছিল, সেখানে দেখছিলাম যে আমাদের সার্কিটে যখন ওভারলোড কন্ডিশন অ্যারাইজ করে, সার্কিট ব্রেকার ক্লোজ হতেই দিবে না তোমাকে। ঠিক আছে, সার্কিট ব্রেকার এই যে আমাদের সিটি বা পিটি সেন্স করতেছে কারেন্ট, সে সবসময় কারেন্ট বা ভোল্টেজ সেন্স করতেছে। সো ভোল্টেজ যদি আমরা সেন্স করি, ভোল্টেজ তো প্যারালালি কানেক্টেড থাকে, যেহেতু আমাদের ভোল্টেজ সেন্স করা যায়। সো আন্ডার ভোল্টেজ কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সিস্টেমে থাকবে, ততক্ষণ পর্যন্ত সার্কিট ব্রেকারের কে সে লক করে রাখবে, সার্কিট ব্রেকারকে সে ক্লোজ হতে দিবে না। এটাকেই আমরা বলতেছি ট্রিপ ফ্রি মেকানিজম। আর যদি ক্লোজ করি, সাথে সাথে আমাদের সেন্স করে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, এটা তুমি ক্লোজ করতেই পারবা না। ঠিক আছে, সো এই মেকানিজমটাকে আমরা বলতেছি ট্রিপ ফ্রি মেকানিজম। আর এই অটো রিক্লোজারটা হচ্ছে কি আমাদের এটা ফল্ট কন্ডিশনে আমরা কখনো এটাকে ক্লোজ করতেছি না, এটাকে আমরা ওভারলোড কন্ডিশনে ক্লোজ করতেছি। জি স্যার। ঠিক আছে, স্যার তাহলে টিপ ফ্রি মেকানিজম আর ইন্টারলকিং জিনিসটা কি সেম? ইন্টারলকিংটা হচ্ছে গিয়ে ট্রিপ ফ্রি মেকানিজমের জন্য দরকার। জি স্যার। ঠিক আছে, ইন্টারলকিংটা অবশ্যই দরকার হচ্ছে ট্রিপ ফ্রি মেকানিজমের জন্য। জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ডেফিনেশনগুলো একটু দেখে নিই অটো রিক্লোজারের। It is a special type of circuit breaker in which a mechanism is provided so that the contact of circuit breaker will be open due to a fault on the system. ফল্ট বলতে এখানে আমরা ওভারলোড কন্ডিশন
বুঝাচ্ছি, আমরা লাইন টু গ্রাউন্ড ফল্ট না বা শর্ট সার্কিট ফল্ট না, এটা হচ্ছে কি ওভারলোড কন্ডিশন। Then the contacts of the circuit breaker will be automatically closed after a short delay. এখন এই শর্ট ডিলেটা নিয়ে আমরা ডিসকাস করবো যে শর্ট ডিলে মানে কত সময় পরে আমরা এটাকে ক্লোজ করবো। If the fault is removed within this delay time, এই অল্প সময়ের মধ্যে যদি এই ফল্টটা রিমুভ হয়ে যায় অর্থাৎ ওভারলোডটা আন্ডারলোডে চলে আসে, the contact will remain closed, otherwise it will be opened. In this way, the circuit breaker will try to close its contacts 3 times. If the fault still exists, then the circuit breaker will remain opened. যে জিনিসগুলো বললাম সেগুলো এখানে আছে, একটু দেখে নিও তোমরা। তো যেটা স্যার বলতে ওখানে যে বললো যে স্যার ওখানে যে বললো যে একটা টাইমে ডিলে হবে, এটা কি স্যার ওপেন হওয়ার পরে ডিলে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি, ডেট টাইম অফ অটো রিক্লোজার। আচ্ছা, এখন এখানে এই ওয়েবশেপে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আই ভার্সেস টি কার্ভ, আই ভার্সেস টি। তো এখানে আই এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকারটা ক্লোজড অবস্থায় আছে। সার্কিট ব্রেকারটা ক্লোজ অবস্থায় আছে মানে তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তার মানে কারেন্ট দেখাচ্ছে। আর এখানে ওপেন, ওপেন মানে কোনো কারেন্ট নাই, তার মানে এখানে কোনো কারেন্ট দেখাচ্ছে না। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের দুইটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফর ট্রান্সমিশন লাইন আর একটা হচ্ছে ফর ডিস্ট্রিবিউশন লাইন। সো ট্রান্সমিশন লাইন আর ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এটাকে আমরা কি বলতেছি, সিঙ্গেল শুট অটো রিক্লোজার। তার মানে এটা একবার শুট করবে, একবার শুট করবে মানে হচ্ছে একবার সে ক্লোজ হবে, একবার সে ক্লোজ হবে, এরপরে আর ক্লোজ হবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রিপল শুট অটো রিক্লোজার, এখানে 3বার ক্লোজ হতে চেষ্টা করতেছে। এই জায়গায় একবার, এই জায়গাতে ক্লোজ ছিল, এরপরে এখানে একবার ক্লোজ, এখানে একবার ক্লোজ, এখানে একবার ক্লোজ, সো 3বার ক্লোজ হতে চেষ্টা করতেছে। এরপরে যখন যদি ফল্টটা থাকে তাহলে সে কি হয়ে যাবে, ওপেন অ্যান্ড লক হয়ে যাবে। আচ্ছা, সিঙ্গেল শুট অটো রিক্লোজারটা একটু দেখে নিন ফর ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় সার্কিট ব্রেকারটা ক্লোজ, তার মানে এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। সো এটা আই ভার্সেস টি যেহেতু, সো এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। এরপরে সার্কিট ব্রেকারটাকে আমরা ওপেন করলাম, ওপেন করলাম কত সময়ের জন্য ওপেন করলাম, 0.3 সেকেন্ড। এখন কেন 0.3 সেকেন্ডের জন্য ওপেন করলাম সেটা আমরা বলি, যে 0.3 সেকেন্ড কেন। সো 0.3 সেকেন্ড হচ্ছে 0.2 সেকেন্ড লাগে যখন সার্কিট ব্রেকারটা ওপেন হয়। আমরা জানি সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু ফুললি ওপেন হয়ে যায় না, এর ভিতরে আর্ক ফর্মেশন হয়, রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্মেশন হয়, তারপরে আমাদের রিকভারি ভোল্টেজ আসে, সাথে সাথে কিন্তু আমাদের আর্কটা রিমুভ হয় না। তার মানে আমাদের, এবং এটা দেখছিলাম যে আমাদের টোটাল ব্রেক টাইম থাকে 1 থেকে 3 সাইকেলের মধ্যে। সো এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে আর্ক কন্টিনিউয়াসলি জেনারেট করতেছে। সো এইটুকু সময় একটা বাদ, এইটুকু সময় আমরা সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করব না। এইটুকু সময় যদি আমরা সার্কিট ব্রেকারকে ক্লোজ করি তাহলে তো আমাদের এটা অ্যাক্সিডেন্টাল অপারেশন হয়ে গেল। তার মানে আমাদের আর্ক আছে, এই আর্কের মধ্যেই আমি সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করছি। সো এই অবস্থায় আমরা কখনোই সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করব না। সো মিনিমাম 0.2 সেকেন্ড লাগে হচ্ছে আমাদের এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসটাকে ডিআয়োনাইজড করার জন্য, অর্থাৎ পুরোপুরি ডিআয়োনাইজড করার জন্য, অর্থাৎ আর্কটাকে রিমুভ করার জন্য আমাদের মিনিমাম 0.2 সেকেন্ড লাগে। তার মানে এই 0.2 সেকেন্ডের মধ্যে আমি সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে পারবো না। তার মানে আমাদেরকে আরও একটু সেফটি মার্জিন রাখতে হবে। এই সেফটি মার্জিন হিসেবে আরও প্লাস 0.1 সেকেন্ড রাখা হয়, তার মানে 0.2 প্লাস 0.1, সো 0.3 সেকেন্ডের মধ্যে আমি সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করতে পারবো না। সো এই টাইমটাকে আমরা বলি ডেড টাইম অফ অ্যান অটো রিক্লোজার। এই সময়ের মধ্যে সার্কিট ব্রেকারকে ক্লোজ করা যাবে না। সো ডেড টাইমটা পার হওয়ার পরে তুমি সার্কিট ব্রেকারটাকে আবার রিক্লোজ করতে পারো। যখন আর্ক নাই তখন তুমি এটাকে রিক্লোজ করতে পারো, আর্ক অবস্থায় কখনোই সার্কিট ব্রেকারকে ক্লোজ করা যাবে না। সো এই যে শুটটা দেখতে পাচ্ছ, এই শুটের মধ্যে কিন্তু কোনো ডিলে নাই, খুবই অল্প সময়। এখানে দেখো, এখানে কোনো ডিলে নাই। এই যে এটাকে আমরা বলতেছি ইনস্ট্যান্টিনিয়াস, এখানে কিন্তু ডিলে আছে। এটা একটা, এই ডিউরেশনটা কিন্তু অনেক সময় ধরে কিন্তু এটা অন, সার্কিট ব্রেকারটা অন, কিন্তু এখানে কিন্তু কোনো ডিলে নাই, এখানে খুবই অল্প সময়। তার মানে এটাকে আমরা বলতেছি ইনস্ট্যান্টিনিয়াস, ইনস্ট্যান্টিনিয়াস শুট। ইনস্ট্যান্টিনিয়াস শুট মানে হচ্ছে এখানে কোনো ডিলে নাই, মানে এখানে শুট করলো মানে কি, অন হলো, সার্কিট ব্রেকারটাকে অন করলাম। অন করার পরে যদি দেখি যে সিস্টেমে ফল্ট আছে, সাথে সাথে কি হয়ে যাবে, সে ওপেন হয়ে যাবে, সে আর ক্লোজ হবে না। এটা কার জন্য, এটা ফর ট্রান্সমিশন লাইনের জন্য। এখন ট্রান্সমিশন লাইনে তো আমরা ওভারলোড প্রোটেকশন দিব না, ট্রান্সমিশন লাইন তো থাকবে হচ্ছে কি বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে কানেক্টেড। সো ট্রান্সমিশন লাইনে আমরা যদি ফল্ট হয় তাহলে এটা লাইন টু গ্রাউন্ড ফল্টই হচ্ছে, এটাতে ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা ট্রান্সমিশন লাইনকে কখনো ইন্টারাপশন করব না। এটা যদি শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হলে সে একবার শুধু শুট করবে, শুট করার পরে যদি দেখে যে না শর্ট সার্কিট আছে তাহলে সে ওপেন অ্যান্ড লক হয়ে যাবে, অর্থাৎ এখানে আর তাকে তুমি ওই ফলটাকে রিমুভ না করে তুমি এটাকে আর ক্লোজ করতে পারবা না। কিন্তু যখন ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আমরা কথা বলবো, তখন ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমাদের বেশিরভাগ ফল্ট বলতে এখানে আমরা যেটা বুঝতেছি ওভারলোড কন্ডিশন,
সো এই ওভারলোড কন্ডিশনই হয়, ওভারলোড কন্ডিশন, আন্ডারলোড কন্ডিশন, এই প্রবলেমটাই হচ্ছে, তাই না? ওভারলোড থেকে আন্ডারলোডে সুইচ হচ্ছে। সো এখানে আমাদের দেখো ডিস্ট্রিবিউশন লাইনে আমাদের সুইচিং করতেছি যখন, তখন কিন্তু এখানে 1 সেকেন্ড ডিলে রাখতেছি। কেন 1 সেকেন্ড ডিলে রাখতেছি? কারণ ডিস্ট্রিবিউশন লাইনের সাথে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কানেক্টেড, বা ট্রান্সমিশন লাইনের সাথে কি হোল ডিস্ট্রিবিউশন সিস্টেম, অনেকগুলো ডিস্ট্রিবিউশন সিস্টেম কানেক্টেড থাকতে পারে। সো আমাদের এই জন্য ট্রান্সমিশন লাইনে ডিলেটা দেওয়া হয় কম, কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনে আমাদের ডিলেটা একটু বেশি দিই, কারণ এই ডিলের মধ্যে যদি সিস্টেমটা আন্ডারলোডে চলে আসে তাহলে আমাদের সার্কিটটাকে ক্লোজ করা যাবে। সো এখানে আমরা ক্লোজ করলাম, প্রথম যে ক্লোজটা থাকবে সেটা হবে ইনস্ট্যান্টেনিয়াস, এরপরে আবার একটু ডিলে দিব, এই 1 সেকেন্ড ডিলে, তারপরে আমাদের কিছু সময় ধরে এটাকে অন রাখবো। কিছু সময় ধরে কেন অন রাখবো? কিছু সময় ধরে অন রাখবো কারণ এইটুকু সময়ের মধ্যে যদি এটা মানে আন্ডারলোডে চলে আসে তাহলে এটা ক্লোজ অবস্থাতেই থাকবে, আর যদি এইটুকু সময়ের মধ্যে ক্লোজ অবস্থাতে না আসে, আন্ডারলোডে না আসে, তাহলে এটা আবার ওপেন হবে। এভাবে আমরা 3 বার শুট করব, এই 1 বার, 2 বার, 3 বার। সো ট্রান্সমিশন লাইনে 1 বার শুট করতেছি, কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনে আমরা 3 বার শুট করতেছি। এর কারণ হচ্ছে ট্রান্সমিশন লাইনে তো আমরা বললাম যে ওভারলোড কন্ডিশনে তো আমরা এটাকে অপারেট করাই না, ট্রান্সমিশন লাইনকে ইন্টারাপশন করানো হয় না ওভারলোড কন্ডিশনে, এটাকে শুধুমাত্র ফল্ট কন্ডিশনে ইন্টারাপশন করানো হয়। সো যদি আমরা এখানে অটো রিক্লোজার ইউজ করি তাহলেও সেটাকে 1 বার শুটের বেশি শুট করানো উচিত না, ঠিক আছে? কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন লাইনে বেশিরভাগ ফল্টই হচ্ছে কি ওভারলোড কন্ডিশন, এই জন্য এখানে আমরা 3 বার শুট করতে পারি। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার বুঝছি স্যার। বুঝতে পারছো এখানে কেন এখানে ডিলে দেওয়া হলো 0.3 সেকেন্ড, কেন এখানে 1 সেকেন্ড ডিলে হলো, কেন এখানে 1 বার শুট করা হলো, কেন এখানে 3 বার শুট করানো হলো? এই জিনিসগুলো কিন্তু আসতে পারে পরীক্ষার সময় বা কোশ্চেন আকারে আসতে পারে, ঠিক আছে? সো এখানে 1 বার শুট করতেছি কারণ এখানে হচ্ছে কি আমাদের ফল্ট হলে এখানে লাইন টু গ্রাউন্ড ফল্ট হওয়ার সম্ভাবনাই বেশি। ট্রান্সমিশন লাইনকে আমরা ওভারলোডের ক্ষেত্রে কখনো ট্রিট করাই না, আমাদের ডিস্ট্রিবিউশন লাইনকে ওভারলোডের কারণে ট্রিট করে। আর ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমাদের ফল্ট হয় না, মানে লাইন টু গ্রাউন্ড ফল্ট হওয়ার থেকে ওভারলোড কন্ডিশনটা অ্যারাইজ হওয়ার সম্ভাবনাই বেশি। সো এখানে আমরা ইয়ে করব। এখন ওভার লোড হচ্ছে নাকি শর্ট সার্কিট হচ্ছে এটাও মেজার করার কিন্তু উপায় আছে। ওভারলোড হচ্ছে না শর্ট সার্কিট হচ্ছে সেটা মেজার করার উপায় যে সিটি যদি দেখে যে কারেন্টের ম্যাগনিটিউড, ধরো আমাদের লোড কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার, যদি 130 অ্যাম্পিয়ার হয় তাহলে তুমি এটা তো ইজিলি ডিটেক্ট করতে পারবা যে এটা ওভারলোড কারেন্ট। সো তুমি সেখানে তুমি এটাকে অটো রিক্লোজার ইউজ করতে পারো। এখন যদি তুমি 100 অ্যাম্পিয়ারের জায়গায় দেখতেছো যে তোমার 1000 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে তো তুমি এতে কখনোই ইয়ে করবা না, এটা কখনোই এখানে অটো রিক্লোজার ফাংশন ইউজ করবা না। তার মানে অটো রিক্লোজারটা ইউজ করব শুধুমাত্র ওভারলোড কন্ডিশনে, এবং ওভারলোড কারেন্টটা ডিটেক্ট করব সিটির থ্রুতে। সিটি যদি দেখে যে না আমার 30% বা 40% এক্সট্রা হয়েছে, ঠিক আছে, তাহলে আমি এটাকে শুট করতে পারি। আর যদি দেখে যে না আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক হাই, সো সেক্ষেত্রে আমি আর রিক্লোজার ফাংশনটা ইউজ করব না। সো এইটাকেও প্রোগ্রাম করে দেওয়া যায় যে তুমি রিক্লোজারটা কখন হবে কখন হবে না। যদি আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা এর মধ্যে থাকে তাহলে তুমি রিক্লোজার ইউজ করবা, আর যদি কারেন্টের ম্যাগনিটিউডটা যদি ফল্ট কারেন্ট হয় বা শর্ট সার্কিট কারেন্ট হয় তাহলে রিক্লোজার ফাংশন ইউজ করা যাবে না। অনেক সময় রিক্লোজার ফাংশন ইউজ করতে হয়, মানে এখানে যে ইনস্ট্যান্টেনিয়াসটা দেওয়া হলো এটার কারণ হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে ঝড় বা বৃষ্টির সময় আমাদের এই ট্রান্সমিশন লাইনের সুইং হয়। আমরা জানি যে ট্রান্সমিশন লাইনের সুইং হয়ে একটা লাইন আর একটা লাইনের সাথে কানেক্ট হয়ে যেতে পারে, কিন্তু এটা সুইংটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য হয়েই কিন্তু চলে যায়। এগুলোকে আমরা বলি কি ট্রানজিয়েন্ট ফল্ট, ঠিক আছে? এগুলো পার্মানেন্ট ইন নেচার না, ঠিক আছে? খুব অল্প সময়ের জন্য হয়েই কিন্তু চলে আসে। তো সেসব ক্ষেত্রে আমাদের এই অটো রিক্লোজার ইউজ করতে পারো। কিন্তু যেসব ফল্ট পার্মানেন্ট, ঠিক আছে, লাইন টু গ্রাউন্ড ফল্ট যেরকম, যেসব ফল্ট পার্মানেন্ট সেসব ক্ষেত্রে কখনোই অটো রিক্লোজার ফাংশনটা ইউজ করা যাবে না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ফাইনালি আমরা ইলেকট্রিক আর্ক নিয়ে তো অনেক কথা বলছি। ইলেকট্রিক আর্কের ডেফিনেশনটা একটু দেখে নিই। আর্ক কেন ফর্মেশন হয় আমাদের এখানে, আমরা যদি এটা একটা টেস্ট সার্কিট বলতে পারো। এটা দুইটা টার্মিনাল, সার্কিট ব্রেকারের দুইটা টার্মিনাল, একটা হচ্ছে অ্যানোড টার্মিনাল আর একটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল, আর এটা হচ্ছে গিয়ে ভোল্টেজ সোর্সটা। সো এখানে যদি ভোল্টেজ বাড়াতে থাকি কি হবে, একটা নির্দিষ্ট ভোল্টেজে যাওয়ার পরে আমাদের কি হবে, এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে মাঝখানে যে ফিল্ডটা থাকবে এই ফিল্ডটা কি হয়ে যাবে, আয়োনাইজড হয়ে যাবে। এই আয়োনাইজড হয়ে যাওয়ার ফলে আমাদের এখানে একটা ইলেকট্রিক ফিল্ড এমিশনের কারণে আমাদের এখানে কি হবে, আর্ক জেনারেট করবে। তার মানে যে কোনো ভোল্টেজে কিন্তু আর্ক জেনারেট করবে না, তার মানে আর্ক জেনারেট করার জন্য একটা মিনিমাম ভোল্টেজ লাগবে। সো যে ভোল্টেজ এবং একটা মিনিমাম গ্যাপ লাগবে, যে গ্যাপের মধ্যে আমাদের আর্কটা জেনারেট করবে।
সো আর্ক জেনারেট করার জন্য কারণ কি, আর্ক জেনারেট করার জন্য কারণ হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি অনেক হিউজ হয় এবং গ্যাপটা যদি স্মল হয়, তখন তার মাঝখানে আমাদের ইলেকট্রিক আমাদের যে ইলেকট্রনগুলো আছে সেগুলা বা মিডিয়ামটা আছে সেটা আয়োনাইজড হয়ে যায়। এই আয়োনাইজড মিডিয়ামের ভিতর দিয়ে তখন ইলেকট্রনের ফ্লো হয়, যার ফলে আমাদের একটা আর্ক জেনারেট করে। এছাড়া আরেকটা কারণ আছে আর্কটা জেনারেট করার কারণ, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ সার্কিটই কি ইন্ডাকটিভ ইন নেচার। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের জানি যে ইন্ডাক্টর একটা চার্জ স্টোর করে রাখে ½ Li²। সো এটা চার্জটা কিন্তু ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয় না, সেটা একটা ডিসচার্জিং পাথ ক্রিয়েট করতে হয়। সো সার্কিট ব্রেকার যখন ওপেন হয় তাহলে ডিসচার্জ হবে কোন পাথ দিয়ে? ওই ক্যাপাসিটরের অ্যাক্রস দিয়েই তো ডিসচার্জ হবে, এছাড়া তো আর কোনো পাথ নাই ডিসচার্জিং পাথ। সো আমাদের এই ক্যাপাসিটর বলতেছি, সার্কিট ব্রেকারের অ্যাক্রসেই তো ডিসচার্জ হবে। সো সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে কিন্তু আমাদের আর্ক ডেভেলপ করবে, এই ডিসচার্জিং কারেন্টটা ফ্লো করবে। অথবা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন ওভার ভোল্টেজ ডেভেলপ করে, তখন এই ওভার ভোল্টেজের কারণে কিন্তু ক্যাপাসিটরের যে চার্জটা সেটা ডিসচার্জ হয় কিন্তু এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসের ভিতর দিয়ে। তার মানে এটাকে আমরা বলতে পারি ডেফিনেশনে, দ্য ইলেকট্রিক আর্ক ইজ এ সেলফ সাস্টেইন ডিসচার্জ অফ ইলেকট্রিসিটি। ডিসচার্জ কি? ওই ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরের যে চার্জটা সেটা ডিসচার্জ হবে কার ভিতরে? between electrodes in gas or vapor when the voltage is applied between the electrodes of order of minimum ionizing or minimum existing potential of the gas or vapor। তার মানে আমার একটা মিনিমাম ভোল্টেজ অর মিনিমাম ভোল্টেজ লাগবে, যে ভোল্টেজে আমাদের কি হবে আর্কটা বিল্ড করবে। এবং এটা কি হিসাবে থাকতে পারে? পোটেনশিয়াল ডিফারেন্স হিউজের কারণে হওয়ার কারণেও আর্কটা বিল্ড করতে পারে, অথবা ডিসচার্জ ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের চার্জটা ডিসচার্জ হওয়ার জন্য আমাদের এখানে আর্কটা বিল্ড করতে পারে। So if the supply voltage is increased, যদি সাপ্লাই ভোল্টেজটা যদি বাড়ায় কি হবে? The space between the electrodes is ionized by electric field emission and a current starts to flow through gas in the contact space. So যখন আমরা ভোল্টেজ বাড়াবো তখন আমাদের এখানে একটা কারেন্ট ফ্লো করা শুরু করে দেবে। আচ্ছা, আর্কটা দেখতে কিরকম? যদি আর্কটা কিরকম দেখতে সেটা আমরা অলরেডি দেখে আসছি, যে আর্কটা কিরকম হয় দেখতে আমরা যে ল্যাবের ভিডিওতে দেখে আসছি, যে এটা দেখতে অনেকটা ব্রাইটলি বার্নিং কোরের মতো। অর্থাৎ যদি লোহা গরম করি তাহলে আমাদের যেরকম উজ্জ্বল একটা লাল শিখার মতন চলে হয় অনেকটা দেখতে সেরকম। এবং এর টেম্পারেচারটা খেয়াল করে দেখো অনেক হাই, 6000 ডিগ্রি ক্যালভিন টু 25,000 ডিগ্রি ক্যালভিন। তার মানে আমাদের 6000 ডিগ্রি ক্যালভিন থেকে স্টার্ট করে 25,000 ডিগ্রি ক্যালভিন পর্যন্ত কিন্তু আমাদের আর্কের টেম্পারেচারটা বিল্ড আপ করতে পারে, ঠিক আছে? সো এই যে হাই টেম্পারেচার, এই হাই টেম্পারেচারের কারণে কিন্তু আমাদের এই অ্যানোড বা ক্যাথোড অর্থাৎ মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের যে টার্মিনালগুলো এগুলো মেল্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে, গলে যাবে, ঠিক আছে? সো আমাদেরকে কত টেম্পারেচার হয় সেটা আমাদের কত টেম্পারেচার এই মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের মধ্যে ডেভেলপ করতে পারে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন কিভাবে করব? এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব? ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই আর্কের ইকুয়েশন লিখতে হবে। আর্কের ইকুয়েশনটা কি? আর্কের ইকুয়েশনকে আমরা লিখতে পারি, এটা একটা আর্ক কতটুকু ভোল্টেজ আমাদের সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে ডেভেলপ করতেছে আর্কিং ভোল্টেজটা, সেটার ইকুয়েশন হচ্ছে a প্লাস বি স্মল ডি প্লাস সি প্লাস ডি স্মল ডি ডিভাইডেড বাই IR। এটা হচ্ছে ইকুয়েশনটা, আর্কিং ভোল্টেজ বের করার এক্সপ্রেশনটা। সো এই এক্সপ্রেশনটা কিভাবে আসছে সেটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভি আর্ক ইকুয়াল টু এ প্লাস এ বি, ক্যাপিটাল এ বি সি ডি এগুলো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট টার্ম, আর স্মল ডি যেটা, স্মল ডিটা হচ্ছে গিয়ে লেন্থ অফ আর্কের লেন্থ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্কিং ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আর্কিং লেন্থের উপরে ডিপেন্ড করতেছে এবং আর্কিং কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে। স্মল ডিটা হচ্ছে আর্কিং লেন্থ অর্থাৎ আর্কের লেন্থ। সো আর লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে, আর রেজিস্ট্যান্স যত বাড়বে আর্কিং ভোল্টেজও তত বাড়বে। তার মানে আর্কিং ভোল্টেজ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ, ঠিক আছে? আর আর্কিং কারেন্টের সাথে আর্কিং ভোল্টেজটা ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ কি, সার্কিটের ভিতর দিয়ে মুভিং কন্ট্যাক্টটা যত ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরে যাবে রেজিস্ট্যান্স বাড়বে, কারেন্ট কিন্তু কমবে আর ভোল্টেজ বাড়বে, ঠিক আছে? তার মানে মুভিং কন্ট্যাক্ট যত ওপেন হবে তত আর্কিং ভোল্টেজ বাড়বে, আর্কিং কারেন্ট কমবে। আর মুভিং কন্ট্যাক্টটা যত ফিক্সড কন্ট্যাক্টের কাছে থাকবে তত কি হবে? আর্কিং কারেন্ট বাড়বে আর আর্কিং ভোল্টেজ কমবে, ঠিক আছে? তার মানে ক্লোজ অবস্থায় আর্কিং ভোল্টেজ 0, ওপেন অবস্থায় আর্কিং ভোল্টেজ ম্যাক্সিমাম। আর ক্লোজ অবস্থায় আর্কিং কারেন্ট ম্যাক্সিমাম, আর ওপেন অবস্থায় আর একদম ফুললি ওপেন অবস্থায় আর্কিং কারেন্ট 0। So arcing voltage is directly proportional to its length and inversely proportional to its arcing current, ঠিক আছে?
আর এ বি সি ডি এগুলো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট টার্ম। সো এখানে আমাদের এই স্মল ডি এর পোর্শনটাকে যদি আমরা আলাদা করি, তাহলে স্মল ডি এখানে দুই জায়গায় আছে, বিডি প্লাস ডিডি, ঠিক আছে। তার মানে এখানে আমরা খেয়াল করে দেখো, এখানে স্মল ডি এর পোর্শনটাকে আলাদা করেছি বি প্লাস ডি ডিভাইডেড বাই আই আর্ক ইন্টু ডি। তার মানে এটা একটা টার্ম, আর এই ইকুয়েশনটাকে দুইটা ভাগ করেছি, এ প্লাস সি বাই আই আর, এ প্লাস সি বাই আই আর। এ প্লাস সি বাই আই আর মানে হচ্ছে ইজ দ্য ক্যাথোড প্লাস অ্যানোড ভোল্টেজ। সো এটা হচ্ছে কি মিনিমাম যে ভোল্টেজে আর্কটা ফর্মেশন হয়, এ প্লাস সি বাই আই আর। তার মানে এ অ্যানোড প্লাস ক্যাথোড যে ভোল্টেজ, মিনিমাম যে ভোল্টেজে আর্কটা ফর্মেশন হচ্ছে সেটা, এটা আর্কিং ভোল্টেজ। আর এই ডিটা হচ্ছে গিয়ে আমাদের লেন্থের জন্য আমাদের যে আর্কিং ভোল্টেজটা ডেভেলপ করতেছি সেটা। সো যদি স্মল লেন্থ হয়, গ্যাপটা যদি খুবই স্মল হয়, তাহলে আমাদের কিন্তু এই টার্মটাকে আমরা অমিট করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ যদি দিয়ে দিই, তাহলে আর্কিং ভোল্টেজ ইকুয়াল টু আমরা লিখতে পারি শুধুমাত্র এটা পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই হচ্ছে। সো আর্কিং ভোল্টেজ ইকুয়াল টু এ প্লাস সি বাই আই আর। তার মানে আর্কিং ভোল্টেজ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস আর্কিং কারেন্ট। সো এই সেকেন্ড ইকুয়েশনটা আমরা সেখান থেকে পাই। এ পর্যন্ত কি বুঝতে পারছো? স্যার লেন্থটা যদি কম থাকে, এই যে ডি বি প্লাস ডি, এই লাইনটা আরেকবার একটু বলবেন লেন্থের সাথে। লেন্থটা কি আমাদেরকে, আর লেন্থ কোনটা? লেন্থ হচ্ছে কি মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। গ্যাপটা তো ভ্যারি করতেছে কিসের উপরে? মুভিং কন্ট্যাক্টটা যত দূরে যাচ্ছে তত কিন্তু আমাদের গ্যাপটা বাড়তেছে, ঠিক আছে। কিন্তু এই গ্যাপটা কিন্তু অত ফিক্সড বলতে এই গ্যাপটা কিন্তু স্মল গ্যাপ, খুব বড় গ্যাপ না, ঠিক আছে। যেহেতু স্মল গ্যাপ, এই কারণে আমরা এই পোর্শনটু, এর সেকেন্ড যে পোর্শনটুকু, সেই সেকেন্ড পোর্শনটুকুকে অমিট করে দিচ্ছি। যেহেতু গ্যাপটার লেন্থটা খুব স্মল, এই জন্য এই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই পোর্শনটাকে যদি বাদ দিয়ে দিই, শুধুমাত্র থাকবে এই পোর্শনটা। বুঝতে পারছো? জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে। সার্কিট ব্রেকারে কন্ট্যাক্ট স্পেসের মধ্যে যে গ্যাপটা, এটা যদি স্মল হয়, তাহলে এই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি কম্পেয়ার টু এই পোর্শন। কারণ এটা হচ্ছে কি কিলো ভোল্ট রেঞ্জের, তাই না? ক্যাথোড প্লাস অ্যানোড যে ভোল্টেজটা, এটা হচ্ছে কি কিলো ভোল্ট রেঞ্জের। আর এটা হচ্ছে কি আমাদের হয়তো ম্যাক্সিমাম 1 মিটারও হবে না, হয়তো দেখা যাচ্ছে যে এটা 1 মিটার তো নাই, এটা হাফ মিটার বা হতে পারে, ঠিক আছে, 0.5 মিটার হতে পারে, খুবই স্মল গ্যাপ, ঠিক আছে। সো তার ফলে আমাদের এই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, ফাইনালি আমাদের যেটা আমরা দেখতে পারি যে এই ইকুয়েশনকে আমাদের যদি কার্ভ ড্র করি, তাহলে আমাদের কার্ভটা কীরকম হবে? এই যে আর্কিং ভোল্টেজ এবং আর্কিং কারেন্টের সাথে এক্সপ্রেশনটা হবে এরকম, ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু, অর্থাৎ এই জায়গায় আর্কিং কারেন্ট বেশি আর এই জায়গায় আর্কিং ভোল্টেজটা বেশি। এখন বলতে পারবা এই নিচের পয়েন্টে সার্কিট ব্রেকার ওপেন না উপরের পয়েন্টে সার্কিট ব্রেকার ওপেন? উপরেরটাতে সার্কিট ব্রেকার ওপেন আর নিচেরটাতে সার্কিট ব্রেকারটা অ্যাপ্রক্সিমেটলি ক্লোজড, তাই না? কারণ উপরেরটাতে সার্কিট ব্রেকার ফুললি ওপেন, তার মানে আর্কিং ভোল্টেজ ম্যাক্সিমাম, আর্কিং কারেন্ট মিনিমাম। আর এখানে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারের ভিতরে ভোল্টেজ কম, কারেন্ট বেশি। এখানে আর্কিং ভোল্টেজ কম, কারেন্ট বেশি, তার মানে এখানে আমাদের সার্কিট ব্রেকারটা ক্লোজড অবস্থায় আছে, অ্যাপ্রক্সিমেটলি ক্লোজড অবস্থায় আছে। তার মানে আমাদের এই যে সার্কিট ব্রেকারটা ওপেন বা ক্লোজ, এই যে এখান থেকে আমরা দেখালাম এই কার্ভের মাধ্যমে, এই যে এই জায়গাটা সার্কিট ব্রেকারটা অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ, সো এখানে আমাদের কারেন্টের ম্যাগনিটিউড বেশি। আর এই জায়গায় সার্কিট ব্রেকারটা ফুললি ওপেন, তার মানে এখানে ভোল্টেজ হচ্ছে বেশি, তার কারেন্ট হচ্ছে জিরো। তার মানে আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভটা হচ্ছে এইটা। তার মানে এই যে জিরো, এই যে সার্কিট ব্রেকারটা জিরো, অর্থাৎ এখানে এই সার্কিট ব্রেকারটা যখন ক্লোজ অবস্থায় ছিল, ক্লোজ অবস্থা থেকে ওপেন অবস্থায় আসতে আমাদের এর ভিতরে যে আর্কটা ফর্মেশন হলো এবং এই আর্কের কারণে আমাদের যে এনার্জিটা ডিসিপেট হইলো সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে, সেটা কত? সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের এই এনার্জি লাগবে, এনার্জি ই আর্ক ইকুয়াল টু কি? এনার্জি ডিসিপেটেড অফ আর্ক ইকুয়াল টু কি? ভি আর্ক ইন্টু আই আর্ক। ভি আর্ক মানে হচ্ছে আর্কিং ভোল্টেজ আর ইন্টু আর্কিং কারেন্ট। এখন আর্কিং কারেন্টটাকে যদি আমরা এক্সপ্রেস করি আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি দ্বারা, আই এম হচ্ছে কি ম্যাগনিটিউড অফ দ্য আর্কিং কারেন্ট, আর সাইন ওমেগা টি হচ্ছে এটা সাইনোসয়েডাল নেচারের দেখি সাইন ওমেগা টি। তাহলে এটাকে আমরা এক্সপ্রেশনটাকে আমরা বের করতে পারি ই আর্ক ইকুয়াল টু, খেয়াল করে দেখো এটা ইন্টিগ্রেশন করতেছি, 0 টু টি আই ভি আই ডিটি। 0 টু টি মানে কি? 0 মানে হচ্ছে ক্লোজ অবস্থা, এই যে সার্কিট ব্রেকারটা ক্লোজ অবস্থা ছিল, আর টি মানে কি? সার্কিট ব্রেকারটার ওপেন অবস্থা। তার মানে এই এন্টায়ার পিরিয়ডে কতটুকু এনার্জি ডিসিপেট হচ্ছে কন্ট্যাক্ট স্পেসের মধ্যে, সেটা বের করতে যদি চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে এটা হচ্ছে 0 থেকে টি সময়, অর্থাৎ এই এন্টায়ার পিরিয়ডে আমাদের কতটুকু এনার্জি ডিসিপেট হচ্ছে, আই স্কোয়ার আর বা ভিআই। তার মানে আই স্কোয়ার আর যদি করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? আই এম স্কোয়ার সাইন স্কোয়ার। আই মানে তো আমরা এখানে ধরছি কি আই এম সাইন ওমেগা টি,
তাহলে আইএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ইন্টু আর, ঠিক আছে। এখানে আমরা ভিআই করছি, অথবা ভি আই কে আমরা লিখতে পারি আই এম সাইন ওমেগা টি, আবার ভি কে কি লিখতে পারি আই ইন্টু আর, তার মানে আই কে আই এম সাইন ওমেগা টি, তার মানে এভাবেও লেখা যায়, অথবা তুমি আই স্কোয়ার আর দিয়ে সরাসরি এভাবেও লিখতে পারো, তার মানে 0 টু টি আই এম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তার মানে আই এম এর ভ্যালু যদি জানি আমি, আর্কিং কারেন্টের ভ্যালু যদি জানি, এবং এই মাঝখানে যে রেজিস্ট্যান্সটা এটা যদি আমি জানি, তাহলে এখানে কতটুকু হিট যে এনার্জি ডিসিপেট হচ্ছে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে সেটা বের হয়ে আসবে। এটা জানা দরকার কেন? এটা জানার দরকার এই কারণে, কারণ এই হিটটা ডেভেলপ করতেছে কিসের মধ্যে? সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে। সো সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট স্পেসে যদি ডেভেলপ করে, তাহলে আমাদের ইন্টারাকশন যে পয়েন্টগুলা, এটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন সেই হিটটাকে অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি থাকে। বোঝা গেছে? না হলে আমাদের কি হবে, এই ইন্টারাকশন পয়েন্টগুলা মেল্টেড হয়ে যাবে, গলে যাবে, যে আমরা একটু আগে দেখলাম। তার মানে স্যার বলতে চাচ্ছেন আর্ক চুট বা আর্ক এক্সটিংগুইশিং চেম্বারটা ওইভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে, যাতে করে আমাদের কি আমাদের ইন্টারাকশন পয়েন্টগুলো ড্যামেজ না হয়ে যায়, ঠিক আছে। না হলে ড্যামেজ হয়ে গেলে তো আমাদের এটাকে আবার রিপ্লেস করতে হবে, তখন এটা তো কস্টিং অনেক বেশি বেড়ে যাবে। তো আমাদের যে কতটুকু হিট এনার্জি ডিসিপেট হয়েছে আমরা একটু আগে দেখলাম যে 6000 ডিগ্রি ক্যালভিন থেকে শুরু করে 25000 ডিগ্রি ক্যালভিন পর্যন্ত কিন্তু হিট ডেভেলপ করতে পারে। আমি কতটুকু হিট ডেভেলপ করতেছে এটা কিভাবে বের করবো? তখন এই ইকুয়েশন লাগবে যে সার্কিট ব্রেকার যখন ক্লোজ ছিল, ক্লোজ থেকে ওপেন যখন হলো, এইটুকু সময়ে অর্থাৎ ইন্টিগ্রেশন করে এই এন্টায়ার পিরিয়ডে কতটুকু হিট এনার্জি ডিসিপেট হলো সেটা এই ইকুয়েশন থেকে আই স্কোয়ার আর করলে বের হয়ে আসবে, ঠিক আছে। স্যার তাহলে তো মানে একটা আর্ক চুট বা এইগুলো ডিজাইন করার আগেই এই ক্যালকুলেশন গুলো মানে একটা অ্যাপ্রক্স অবশ্যই এগুলো তো করা লাগে। অবশ্যই লাগবে, যে ডিজাইন করতে হলে আমাদের হিটটা কতটুকু আসছে, হিটটাকে কত মানে কত তাড়াতাড়ি আমাদের এটাকে কুল ডাউন করতে হবে, এই জিনিসগুলো সমস্ত কিছু লাগবে। আমাদের সার্কিট ব্রেকার যখন আমরা দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম মেইন কন্ট্যাক্টের সাথে প্যারালালি আমরা একটা আর্কিং কন্ট্যাক্ট লাগাই। মেইন কন্ট্যাক্ট আলাদা, আর্কিং কন্ট্যাক্ট আলাদা। মেইন কন্ট্যাক্টের ভিতরে কিন্তু হিটটা ডেভেলপ করে না, এর কারণ হচ্ছে মেইন কন্ট্যাক্টের মধ্যে যদি হিটটা ডেভেলপ করে, এটা তো অলরেডি কারেন্ট কন্ট্যাক্ট করতেছে, তার মানে এটা আগে থেকেই প্রি হিটেড অবস্থায় আছে, তার মানে এখানে যদি হিট জেনারেট করে এটা মেল্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সো আর্কিং কারেন্টটাতে একটু রেজিস্ট্যান্স থাকে, হিট রেজিস্ট্যান্স থাকে, তার মানে এটাকে হিটটাকে কন্ট্যাক্ট করার অ্যাবিলিটি থাকে, এবং এটার ভিতর দিয়ে যেহেতু হেলদি কন্ডিশনে কোনো কারেন্ট যায় না, তার মানে এটা কুল ডাউন অবস্থাতে থাকবে। সো যখন এটা ওপেন হবে তখন আর্কিং কন্ট্যাক্ট কিন্তু ক্লোজ থাকবে, তারপরে কিন্তু গিয়ে আর্কিং কন্ট্যাক্টটা ওপেন হয়, তারপরে সেখানে হিট ডেভেলপ করে, তখন সেই হিটটাকে রেজিস্ট করতে পারে। কিন্তু মেইন কন্ট্যাক্টের মধ্যে যদি আর্ক ফর্মেশন হয়, তাহলে কিন্তু সেই মেইন কন্ট্যাক্টটা কিন্তু আমাদের ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। বুঝতে পারছো এটা? জি স্যার। সো ডেভেলপমেন্টগুলো ওইখান থেকে আসবে, এবং তারপরে আমরা আর্ক চুট বা আর্ক এক্সটিংগুইশিং চেম্বার থাকে, ঠিক আছে, সেটাকে হিটটাকে আরো রেডিয়েট করার জন্য হাই প্রেশারাইজড এয়ার দেই, হ্যাঁ, হিটটা যাতে একটু দ্রুত রেডিয়েট হয়ে যেতে পারে। এসএফসি গ্যাস থাকে, ঠিক আছে, অয়েল টেম্পারেচার। ওইটা তো স্যার ডিপেন্ড করবে আমি কোন সার্কিট ব্রেকারটা ইউজ করতে যাচ্ছি আর কি, সেটার উপর ডিপেন্ড করবে। এখন সার্কিট ব্রেকারের ডিজাইন যখন আসবে তখন আমাদের এই জিনিসগুলো ক্যালকুলেশনে আনতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে এ পর্যন্তই। ঠিক আছে স্যার, নাই আর। স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে না। দেওয়া যাচ্ছে না জি স্যার। কেন? দিছি তো স্যার, সমস্যা হয়নি তো। একটু চেক করো, ঠিক আছে। আমার মনে হয় তুমি এক জায়গায় দুইবার দিছো অ্যাটেন্ডেন্স, ওই জন্য দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আজকে এ পর্যন্তই, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।